হ্যালো স্টুডেন্টস, আমরা আলোচনা করছিলাম ক্লাস 10-এর গ্যাসের ধর্ম অধ্যায় এবং সেই অধ্যায়ের আমরা বয়েলের সূত্র আলোচনা করেছিলাম। এইবার আমরা আলোচনা করব চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি বলছে একবার দেখে নেওয়া যাক। স্থির চাপ ও নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। কিছুই বোঝা গেল না? বুঝিয়ে দেবো এবার ভালো করে। স্থির চাপ ও নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন, অর্থাৎ চাপ স্থির রেখে এবং যদি গ্যাসের ভর আমরা স্থির রেখে ওই গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে যে আয়তন, উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে, উষ্ণতা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে। তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে যে পরিমাণ আয়তন বৃদ্ধি বা হ্রাস হয় সেই আয়তনের পরিমাণটা বৃদ্ধি বা হ্রাস পেয়ে কি হবে না, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। বোঝা গেল? তাহলে আমি ধরে নিই যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের, কোনো একটি গ্যাসের নির্দিষ্ট ভর হতে হবে অবশ্যই, গ্যাসের আয়তন সমান V0। আমি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে উষ্ণতা বাড়ালাম 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াসে এত, তাহলে এবার লিখছি যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হবে VT V1 ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু 1/273। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন V0, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হবে কত? 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনের যেটা ছিল প্লাস 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল ইন্টু 1/273। যদি 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হবে আচ্ছা এটাই লেখা ঠিক হচ্ছে না। 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হবে V2 ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু 2/273। T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন হবে VT, দেখা যাচ্ছে পুরোটা, VT সমান V0 প্লাস V0 ইন্টু T/273। এটাকে যদি ক্যালকুলেট করা হয় উপরে VT ইকুয়াল টু V0 কমন নিলে 1 প্লাস স্মল t ডিভাইডেড বাই 273, তাহলে কি দাঁড়াচ্ছে V0 ইন্টু 1 প্লাস 273 লসাগু, তাহলে
273 প্লাস স্মল টি, এটা লিখে নিই আমরা। তাহলে যে স্মল টিকে ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা স্কেলে ধরা হয়, ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভিটি বা গ্যাসের আয়তন ইকুয়াল টু কি দাঁড়ালো আমাদের, V0 ইন্টু টিটা কি ডিনোট করছে, কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করা হয়েছে, V0 ইন্টু 273 প্লাস স্মল টি ডিভাইডেড বাই 273। 273 প্লাস স্মল টিটাকে কি বলা হচ্ছে, স্মল টিকে বলা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস স্কেলে উষ্ণতা। আর এই যে 273 প্লাস টি, 273 প্লাস স্মল টি ইকুয়াল টু লেখা হয় ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি 273 প্লাস স্মল টি, এটাকে কি বলা হয়, ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি ইকুয়াল টু কি, যেখানে ক্যাপিটাল টি ইকুয়াল টু কেলভিন স্কেলে উষ্ণতা, কেলভিন স্কেলে উষ্ণতা। তাহলে উষ্ণতার স্কেল তাহলে বোঝা গেল, স্মল টি মানে ডিগ্রি সেলসিয়াস স্কেলে উষ্ণতা, ক্যাপিটাল টি মানে হলো কেলভিন স্কেলে উষ্ণতা। 273 সাথে যদি আমরা ডিগ্রি সেলসিয়াস যোগ করি তাহলে আমরা কেলভিন স্কেল পাবো। এখান থেকে বিভিন্ন প্রবলেম হয়, সেগুলো দেখানো হবে। তাহলে ভি ইকুয়াল টু V0 ইন্টু 273 প্লাস টি এর জায়গায় আমি কি লিখতে পারি, ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 273। তাহলে V0 ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো একটা গ্যাসের আয়তন নির্দিষ্ট। 273 এটাও ধ্রুবক রাশি, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, ভি প্রপোর্শনাল টু টি। এটা হলো চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত, অর্থাৎ চাপ এবং গ্যাসের ভর যদি স্থির থাকে তাহলে আয়তনের সাথে উষ্ণতার সমানুপাতিক সম্পর্ক হয়। তাহলে এটা যদি দুটো ভিন্ন ভিন্ন, তাহলে একটা গ্যাস ছিল, এখানে এই পাত্রে একটি গ্যাস রাখা আছে, এই গ্যাসের আয়তন ধরে নেওয়া হলো প্রথমে V1 এবং টেম্পারেচার T1। আয়তন পরিবর্তন করে V2 করা হলো, গ্যাসের আয়তন পরিবর্তন করে V2 করা হলো এবং টেম্পারেচার T2 করা হলো। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি V1 প্রপোর্শনাল টু T1 আর V2 প্রপোর্শনাল টু T2। তাহলে V1 সমান KT1, V2 সমান KT2। তাহলে K ইকুয়াল টু V1 বাই T1, K ইকুয়াল টু V2 বাই T2। এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ, দুটো সমীকরণ যদি কম্পেয়ার করি তাহলে কি হবে, V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এটা হচ্ছে চার্লসের সূত্রের, এই সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা চার্লসের সূত্র থেকে বিভিন্ন ধরনের গাণিতিক প্রশ্ন সমাধান করব। এবার আমরা আলোচনা করব উষ্ণতার পরম শূন্য উষ্ণতা নিয়ে আলোচনা করব। পরম শূন্য উষ্ণতা, তাহলে আমরা কি আলোচনা করব এবার, পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা এটা কি, পরম শূন্য উষ্ণতাটা কি, অর্থাৎ যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে পরীক্ষার কোশ্চেন পড়বে যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, কোশ্চেন কি পড়বে যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে। তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, তাহলে আমি এখানে নিচ্ছি VT ইকুয়াল টু, ইকুয়েশনটা কি ছিল আমাদের, V0 into 1 plus small t divided by 273 equal to V0 into 1 plus, এটা V এর শূন্য হবে কখন, T এর জায়গায় যদি আমি -273 বসাই, তাহলে তলায় 200, আর স্মল টিটা কি ডিগ্রি সেলসিয়াস নির্দেশ করে,
তাহলে বসালে কি হবে, তাহলে ইকুয়াল টু V0 ইন্টু 1 মাইনাস 1, তাহলে কি হবে V0 ইন্টু 0 ইকুয়াল টু V0। অর্থাৎ দেখা যাচ্ছে যে টি এর জায়গায় -273 বসালে, টি এর জায়গায় -273 বসালে ভিটি এর মান আয়তন কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে বলা হবে কি, পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা কাকে বলে, তাহলে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন 0 হয়ে যায় তাকে কি বলা হয়, পরম শূন্য উষ্ণতা। এবার এটা পরম শূন্য উষ্ণতার ডিগ্রি সেলসিয়াস স্কেলে মান কত, -273 ডিগ্রি সেলসিয়াস। যদি বলে কেলভিন স্কেলে মান কত হবে, তাহলে একটু আগে বললাম ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করতে গেলে কি করতে হয়, +273 দিয়ে যোগ করতে হয়। তাহলে -273 প্লাস 273 ইকুয়াল টু কত, 0 কেলভিন। তাহলে যদি বলে কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, 0 কেলভিন। আচ্ছা, এরপরে ডিগ্রি সেলসিয়াসকে -273 ডিগ্রি পরম শূন্য উষ্ণতার মান ফারেনহাইট স্কেলেও জানতে চাইতে পারে। তাহলে এখানে ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক, ডিগ্রি সেলসিয়াস ও ডিগ্রি ফারেনহাইটের মধ্যে, মানে কিভাবে আমরা ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে নিয়ে যাব, ফারেনহাইটের মধ্যে সম্পর্ক C/5 ইকুয়াল টু M-32 ডিভাইডেড বাই 9। সি এর মান কত, ডিগ্রি সেলসিয়াস, সি মানে ডিগ্রি সেলসিয়াসে, তাহলে কত হয় -273 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু M-32 ডিভাইডেড বাই 9। তাহলে M-32 ইন্টু 5 ইকুয়াল টু 7 হচ্ছে কত, 2 14 -1457 5F মাইনাস ইকুয়াল টু -1457, তাহলে 5F ইকুয়াল টু -1457 প্লাস 70 7 -1387। গুণটা একটু ভুলে গেছিল, সেই জন্য ক্যালকুলেটরটা একটু ঠিক করে নিলাম। তাহলে এফ এর মান কত বেরোলো, -4594 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ফারেনহাইট স্কেলে আমরা দেখলাম ডিগ্রি সেলসিয়াসে কত, -273 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে কত, 0 কেলভিন। তাহলে এই সকল পরম শূন্য উষ্ণতার মান জানতে চাইতে পারে ভিন্ন ভিন্ন স্কেলে। ঠিক আছে, এবার পরম শূন্য উষ্ণতাকে পরম বলার কারণ কি, বলছে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে গ্যাসের আয়তন, এই উষ্ণতায় গ্যাসের প্রকৃতি উপরে নির্ভর করে না, এই উষ্ণতাটায়, সেই জন্য একে কি বলা হয়, যে পরম শূন্য উষ্ণতা। আচ্ছা, পরীক্ষা কোশ্চেন পড়তে পারে যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। আগে যে ক্যালকুলেটরটা করা হলো ওই ক্যালকুলেশনটাই করতে হবে। হ্যাঁ, চার্লসের সূত্রর এবার আমরা দেখব যে চার্লসের সূত্র থেকে আরো বেশ কিছু প্রশ্ন পড়ে, যেগুলো আমরা দেখিনি। কোশ্চেন দিতে পারে যে যেমন 30 ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে দেখা যায় 30 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, 30 ডিগ্রি। আচ্ছা, আমরা এখানে ছক করি, এদিকে ডিগ্রি সেলসিয়াস, এদিকে কেলভিন স্কেল। তাহলে ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু আমরা কি ধর, আমরা ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি সেলসিয়াসকে যদি স্মল টি দ্বারা প্রকাশ করা হয়, কেলভিনকে কি করা হবে, টি প্লাস 200, স্মল টি প্লাস 273। যদি বলে 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, তাহলে 0 প্লাস 273 ইকুয়াল টু কত, 273 কেলভিন। তাহলে এখানে আমরা কি করছি, ডিগ্রি সেলসিয়াস ও কেলভিনের সম্পর্ক, ডিগ্রি সেলসিয়াস ও কেলভিনের সম্পর্ক। 0 ডিগ্রি সেলসিয়াস কে তাহলে কত হলো, 273 কেলভিন। যদি বলে যে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখবো, 20 প্লাস 273, তাহলে কত, 293 কেলভিন। বলো 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত হবে, 27 প্লাস 273, তাহলে কত হবে, এটা 300 কেলভিন হয়ে যাচ্ছে। অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস দেখো বললো যে 520 কেলভিন ইকুয়াল টু কত ডিগ্রি সেলসিয়াস, তাহলে তখন আমরা কি করবো, 520 মাইনাস 273,
ইকুয়াল টু তাহলে কত হবে? 247 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে আসতে বলে তাহলে 273 বাদ দেবো, যদি ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যেতে বলে তাহলে আমরা 273 যোগ করব। এবার এরকম কোশ্চেন থাকতে পারে, যে কোশ্চেন দিল এরকম যে 30 ডিগ্রি সেলসিয়াস ও 300 কেলভিন এর মধ্যে কোনটি বড়? কোনটি বড়? তাহলে 30 ডিগ্রি, তাহলে দুটোকে কেলভিনে কনভার্ট করবো আর দুটোকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করবো। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত? 273 প্লাস 30, তাহলে কত? 303 কেলভিন। এটা কত হবে? 300 কেলভিন। তাহলে কোনটা বড়? 30 ডিগ্রি সেলসিয়াস বড়। তাহলে 30 ডিগ্রি 30 অর্থাৎ দুটোকে একই ইউনিটে কনভার্ট করতে হবে। এরকম কোশ্চেন করতে পারে, অন্য এইরকম ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন বলে দিয়ে বলতে পারে কোনটি বড়, বা কোন কেলভিনের অর্ডারে সাজাও, 30 ডিগ্রি সেলসিয়াস 300 কেলভিন, আরও কিছু বলে দিল, দিয়ে বললো বড় থেকে ছোট সাজাও বিভিন্ন উষ্ণতার স্কেলগুলোকে। এবার চার্লসের সূত্র থেকে আমরা লেখচিত্র করব। চার্লসের সূত্র থেকে লেখচিত্র, দু প্রকারের লেখচিত্র হয়। একটা ডিগ্রি সেলসিয়াস স্মল টি এর লেখচিত্র, তাহলে আমরা এখানে একটা করছি ভি ভার্সেস টি ডিগ্রি সেলসিয়াসের লেখচিত্র। তাহলে পি ভার্সেস টি এর যে লেখচিত্র সেটা, এটা যদি আমাদের ভি অক্ষ হয় তাহলে এদিকে প্লাস ভি, এদিকে এদিকে আমরা টি নিচ্ছি, প্লাস টি ডিগ্রি সেলসিয়াস, এদিকে মাইনাস টি ডিগ্রি সেলসিয়াস। এটা মূলবিন্দু 0,0, উপরে আয়তন। তাহলে লেখচিত্রটা হবে এরকম। অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসে কি বলা হলো, যে মাইনাস এইটা 0,0 বিন্দু, মূল বিন্দু, যারা লেখচিত্র আমরা জানি এটা 0,0, তাহলে এখানে তো আয়তন শূন্য হওয়ার কথা, কিন্তু না। ডিগ্রি সেলসিয়াস কি বলছে, যে -273 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ -273 মানে কি, এদিকে এখান থেকে যত এদিকে যাওয়া যাবে সব প্লাস ডিগ্রি সেলসিয়াস, প্লাস +1 +2 +3 +4 চলতে থাকবে। এদিকে কত হবে? এদিকে যত আসবে মাইনাস। তাহলে এই পয়েন্টে দেখা যাচ্ছে যে এই পয়েন্টটাকে আমরা -273 বলে ধরে নিচ্ছি। তাহলে -273 আয়তন শূন্য মানে কি, উপরের দিকে নেই। তাহলে এই 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 উষ্ণতায় একটা আয়তন রয়েছে, এই উষ্ণতায় একটা আয়তন রয়েছে, এই উষ্ণতায় একটা আয়তন রয়েছে, এই উষ্ণতায় 0 ডিগ্রি সেলসিয়াসেও একটা আয়তন রয়েছে। আস্তে আস্তে আয়তন যত উষ্ণতা আমরা হ্রাস করছি, আমরা কি জানি উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে। তাহলে এটা মূলবিন্দু, মূলবিন্দু থেকে এটা প্লাস অক্ষ, মানে যত এদিকে যাব উষ্ণতা বাড়বে, তাহলে উষ্ণতা বাড়লে আয়তনও বাড়ছে, উষ্ণতা যত বাড়ছে আয়তন বাড়ছে। এদিকে যত আসবে উষ্ণতা কমছে, উষ্ণতা যত কমছে আয়তন কমছে, এবং এই এরকম আস্তে 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 লেখচিত্রের -273 ডিগ্রি সেলসিয়াসে আসলে কি হবে, আয়তন শূন্য। ফলে এখানে লেখো, এখানে কাট করে গেছে, উপরের দিকে ওঠেনি, মানে কি এই বিন্দুটা এখানে আয়তনের অক্ষে আয়তনের মান শূন্য, সেই জন্য এখানে ছেদ করে। যারা লেখচিত্র সম্পর্কে একটু ধারণা আছে তারা এটা বুঝতে পারবে, যে তাহলে এটাকে যদি -273 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এটা যদি, তাহলে এখানে আয়তন কি হবে, শূন্য হবে। তাহলে এখানে লেখচিত্রটা এসে এই জায়গায় ছেদ করবে। তাহলে যদি স্মল টি এর লেখচিত্র পড়ে তাহলে কিন্তু এরকম আমাদের করতে হবে। এবার যদি কেলভিন স্কেলের লেখচিত্র পড়ে, কেলভিন স্কেলের লেখচিত্র, তাহলে কেমন হবে আমরা দেখি। কেলভিন স্কেলের লেখচিত্র সর্বদা হবে মূল বিন্দুগামী, ভি ভার্সেস টি, অর্থাৎ মূল বিন্দুগামী লেখচিত্র হবে। কেলভিন স্কেলের লেখচিত্র কেমন? একটাই লেখচিত্র, চার্লসের সূত্রের মূল বিন্দুগামী লেখচিত্র হবে। এইবার আমরা চার্লসের সূত্র থেকে বিভিন্ন ধরনের অঙ্ক দেখব। অঙ্কগুলো আমরা লিখে নিই আগে। আচ্ছা, অঙ্ক করার আগে আমরা চার্লস বয়েলসের সমন্বয় সূত্রটা একবার দেখে নিই আমরা, তারপরে অঙ্কে যাব। চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। চার্লস বয়েলের সমন্বয় সূত্র কি? তাহলে বয়েলের সূত্র অনুযায়ী কি হচ্ছে, বয়েলের সূত্রানুযায়ী কি দাঁড়াচ্ছে, ভি প্রপোর্শনাল টু 1/p।
আচ্ছা, চার্লসের সূত্র অনুযায়ী কি জানাচ্ছে? চার্লসের সূত্র থেকে আমরা কি পাচ্ছি? ভি প্রপোর্শনাল টু টি। তাহলে দুটোকে যদি সমন্বয় করি, সমন্বয় করলে ভি প্রপোর্শনাল টু টি বাই পি। তাহলে যদি আমরা এখানে একটা ধ্রুবক নিই কেটি বাই পি, তাহলে আমরা কি লিখতে পারি? পি ভি বাই টি ইকুয়াল টু কি? কে। তাহলে এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। এটা হলো কি? চার্লস এবং বয়েলসের সমন্বয় সূত্র। এবং পাশে লিখে দিতে হবে, এটাও পরীক্ষায় 2 নম্বরে পড়তে পারে, যে চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্রটি লেখো, সমন্বয় করার ফলে যে সমীকরণটি পাই সেটি লেখো। তাহলে এটা এখানে লিখে দিতে হবে যে ভর ও উষ্ণতা ধ্রুবক। এখানে কি লিখতে হবে? চাপ ও ভর ধ্রুবক। এরপরে আমরা অঙ্কে যাব। অঙ্কটা কি বলছে? নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? তাহলে প্রথমে টি ওয়ান কত বলেছে? টি ওয়ান বলে দিয়েছে 273 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আয়তন কত হবে? 27 প্লাস 273, 300 কেলভিন। আয়তন ধরে নেওয়া হলো V1 সমান ভি। কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন দ্বিগুণ হবে? তাহলে বলেছে T2 আমাকে জানতে হবে কত। তাহলে V2 কত হবে? 2V। তাহলে আমরা কি জানি? V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। তাহলে V1 এর মান কত? V ধরে নিয়েছি আমরা। T1 এর মান কত? 300। V2 কত? 2V। T2 এর মান কত বের করতে হবে। তাহলে T2 ইকুয়াল টু কি হবে? 300 ইন্টু 2V ডিভাইডেড বাই V। V কেটে গেলে কত হবে? 600 কেলভিন। যদি ডিগ্রি সেলসিয়াসে করতে হয় তাহলে কত হবে? 600 মাইনাস 273। ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা দেখবো এই অঙ্কটি। এটা কি বলছে? যে এসটিপিতে 91 ঘনসেমি আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি করা হলো। তাহলে এখানে একটি গ্যাস ছিল, এই গ্যাসের আয়তন ছিল ভি ইকুয়াল টু 91 সেন্টিমিটার কিউব, এবং কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল এসটিপিতে। তাহলে এসটিপিতে যদি হয় তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচারের মান আমরা কত জানি? টি ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই গ্যাসটার আয়তন কত ছিল? 91 ঘনসেমি। তাহলে আমরা বলতে পারি V0 ইকুয়াল টু 91 সেন্টিমিটার কিউব। এবার আয়তন V0 থেকে বললো টেম্পারেচার, এসটিপিতে যে টেম্পারেচার ছিল সেখান থেকে টেম্পারেচার কত ডিগ্রি করা হলো? টেম্পারেচার বাড়িয়ে করা হলো কত? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টি ইকুয়াল টু কত করা হলো? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তখন বলছে উষ্ণতা কত হবে। তাহলে এই অঙ্কটাকে কিন্তু অন্যভাবে ভাবতে হবে। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? তাহলে আমরা ধরে নিলাম 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন ভিটি। তাহলে ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস টি বাই 273। এবং আমরা জানি স্মল টিটা ডিগ্রি সেলসিয়াসে,
তাহলে V0 এর মান কত 91 ইন্টু 1 প্লাস টি এর মান কত 27, এখানে বসালাম 27 ডিভাইডেড বাই 273, তাহলে 91 273 প্লাস 27 ডিভাইডেড বাই 273, তাহলে ভিটি ইকুয়াল টু আমরা কি জানি V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, তাহলে প্রথমে এসটিপিতে অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আয়তন ছিল 91 ঘন সেমি, তাহলে V0 ইকুয়াল টু 91 ঘন সেমি। 0 ডিগ্রি থেকে টেম্পারেচার বাড়িয়ে কত ডিগ্রি করা হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে করলে বলেছে আয়তন কত হবে। তাহলে অঙ্ক যেমন ভাবে দেবে আমাকে সেইভাবে ভাবতে হবে। তাহলে ভিটি ইকুয়াল টু কি V0 ইন্টু 1 প্লাস টি বাই 273, তাহলে V0 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত 91 ঘন সেমি, এবং এই দুটো যোগ করলে কত হবে 91 273 প্লাস 300 ডিভাইডেড বাই 273, কাটাকাটি করলে এটা কত হবে 3, তাহলে কত হবে 100, তাহলে কত 100 সেন্টিমিটার কিউব। তাহলে যদি এসটিপিতে আয়তন যদি 91 ঘন সেমি হয় এবং সেখানে যদি টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ করা হয়, তাহলে আয়তন কত বাড়বে, আয়তন বেড়ে হবে কত 100 ঘন সেমি। বোঝা গেল। এই অঙ্কটি পড়েছিল মাধ্যমিক এক্সামিনেশন 2016 সালে, মাধ্যমিকে 2016 সালে এই অঙ্কটি পড়েছিল। এটা সবাই লিখে নি। এবার আমরা এই অঙ্কটি দেখব। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, গ্যাসের উষ্ণতা কত হবে। এই অঙ্কটি পড়েছিল মাধ্যমিক এক্সামিনেশন 2013 এবং 2018, 2013 এবং 2018 সালে। তাহলে অঙ্কটি আমরা সমাধান করি। তাহলে T1 ইকুয়াল টু কত 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধরে নিলাম V1 প্রাথমিক আয়তন ইকুয়াল টু V, কোনো গ্যাসের প্রাথমিক চাপ কত ধরে নিলাম P1 ইকুয়াল টু P। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। তাহলে আগে ধরে নিলাম ছিল V এবং চাপ ছিল P প্রাথমিক অবস্থায়। টেম্পারেচার বাড়ানো হলো, টেম্পারেচার বাড়িয়ে করা হলো T2 আমি জানি না কতটা বাড়িয়েছে, এটাই নির্ণয় করতে হবে। V2 ইকুয়াল টু কত, V2 ইকুয়াল টু আমরা ধরে নিলাম কি আয়তন এবং চাপ, টেম্পারেচার কিছু পরিমাণ বৃদ্ধি করা হলো এবং আয়তন এবং চাপ উভয়ই বৃদ্ধি পেয়েছে, এবং কত গুণ বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। তাহলে এখন কত হবে 2V, P2 ইকুয়াল টু কত হবে 2P। তাহলে এবার আমার কি দাঁড়াচ্ছে, আমরা কি জানি বয়েলস এবং চার্লস উভয়ের সমন্বয় সূত্র যদি আমরা করি, তাহলে P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। তাহলে P1 এর জায়গায় আমরা কি বসাবো P ইন্টু V1 এর জায়গায় V, T1 এর জায়গায় 0 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কেলভিনে করব, ইকুয়াল টু কত 0 প্লাস 273 কেলভিন, তাহলে কত 273 কেলভিন। P2 এর মান কত 2P, V2 এর মান কত 2V ডিভাইডেড বাই T2, তাহলে T2 ইকুয়াল টু 2P ইন্টু 2V ইন্টু 273 ডিভাইডেড বাই P ইন্টু V, P কেটে গেল, V কেটে গেল, তাহলে কত হবে 4 ইন্টু 273, দেখে 1092 কেলভিন। এবং এটাকে যদি আমরা ডিগ্রি সেলসিয়াসে করি তাহলে কি হবে 1092 থেকে 273 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবে 719 ডিগ্রি সেলসিয়াস, সরি 819 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ধরনের অঙ্ক করতে পারে।